বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। বাংলাদেশের সুনামগঞ্জের শাল্লা উপজেলা হেফাজতে ইসলামের সমর্থকদের হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় ৩৬ ঘণ্টা পর মামলা করা হয়েছে। ওনার বাড়িও ভাঙচুর করা হয়েছে, উনি বাদী হয়েছে এবং মামলাটা এই যে লুটতরাজ, ভাঙচুর, মন্দির ভাঙচুর এবং ক্ষয়ক্ষতি নিয়ে এই মামলাটা। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রয়োগ ৭টি দেশ বন্ধ রাখায় বাংলাদেশের মানুষের মাঝে প্রতিক্রিয়া কেমন? করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখিতার মধ্যেই শুরু হয়েছে অমর ২১ গ্রন্থমেলা। স্বাস্থ্যবিধি নিশ্চিত হবে কিভাবে? থাকছে বিশ্ব সংবাদ। এসব নিয়ে বিবিসি বাংলার আজকের প্রবাহ পরিবেশন করছি আমি সঞ্জনা চৌধুরী। আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি বিবিসি বাংলার সন্ধ্যাকালীন আয়োজন প্রবাহ। এই অনুষ্ঠানটি রেডিওতে আপনারা শুনছেন শর্টওয়েভ ছাড়াও বাংলাদেশের 10টি শহরে FM প্রচার তরঙ্গে। এছাড়া আমাদের ওয়েবসাইটেও অনুষ্ঠানটি সরাসরি শুনতে পারবেন bbcbangla.com এই ঠিকানায়। প্রথমেই সুনামগঞ্জ প্রসঙ্গ। বাংলাদেশের সুনামগঞ্জের শাল্লা উপজেলা হেফাজতে ইসলামের সমর্থকদের হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় ৩৬ ঘণ্টা পর মামলা করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ হামলায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, গ্রামের বাসিন্দাদের আতঙ্ক এখনও কাটেনি এবং থমথমে অবস্থা বিরাজ করছে। হেফাজতে ইসলামের একজন নেতা মামুনুল হককে নিয়ে সামাজিক মাধ্যমে একজন হিন্দু ব্যক্তি স্ট্যাটাস দেওয়ার জের ধরে শত শত মানুষ গতকাল বুধবার নোয়াগাঁও গ্রামে হামলা চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ হামলায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, গ্রামের বাসিন্দাদের আতঙ্ক এখনও কাটেনি এবং থমথমে অবস্থা বিরাজ করছে। হেফাজতে ইসলামের একজন নেতা মামুনুল হককে নিয়ে সামাজিক মাধ্যমে একজন হিন্দু ব্যক্তি স্ট্যাটাস দেওয়ার জের ধরে শত শত মানুষ গতকাল বুধবার নোয়াগাঁও গ্রামে হামলা চালায়। হেফাজত হামলার অভিযোগ অস্বীকার করে আসছে। ঢাকা থেকে কাদের কল্লোল। হামলার শিকার হিন্দু অধ্যুষিত গ্রামটি যে ইউনিয়নে পড়েছে, শেষ পর্যন্ত সেই ইউনিয়নের চেয়ারম্যান মামলা করেছেন। মামলায় ৮০ জনের নাম দিয়ে এবং অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। শাল্লা উপজেলার চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ বলেছেন, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার জের ধরে হামলার ঘটনা যে ঘটেছে, সেই প্রেক্ষাপট মামলায় উল্লেখ করা হয়েছে। আমাদের হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওনার বাড়ি গ্রামে, ওনার বাড়িও ভাঙচুর করা হয়েছে, উনি বাদী হয়েছে এবং মামলাটা এই যে লুটতরাজ, ভাঙচুর, মন্দির ভাঙচুর এবং ক্ষয়ক্ষতি নিয়ে এই মামলাটা। তো এই যে স্ট্যাটাস দিয়েছিল একটা মমিন হকের নামে, এটার থেকেই তো আসলে ইয়াটার সৃষ্টির পরেই হামলা। শত শত মানুষ লাঠিসোঁটা, দা, ছুরি সহ নানা রকম দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল গতকাল সকালে। সেখানকার প্রশাসনের তথ্য অনুযায়ী হামলায় গ্রামটিতে হিন্দুদের ৮৮টি বাড়িঘর এবং ৭-৮টি পারিবারিক মন্দির ভাঙচুর করা হয়েছে। স্থানীয় লোকজন তাদের ঘরে গচ্ছিত টাকা এবং স্বর্ণসহ বিভিন্ন জিনিস লুটপাটের অভিযোগও করেছে। ৫০-এর বেশি বয়সী গৌরী মজুমদার সেই হামলায় প্রাণে বেঁচে গেছেন, কিন্তু তিনি ভয়াবহ হামলার ঘটনা ভুলতে পারছেন না। আমি দরজা চাইয়া বাথরুমও গিয়ে ঢুকছিলাম, তখন বাথরুম থেকে আমি আর জান বাঁচাইতে পারছি না। শেষে আমি কইছি, ভাই আমরারে মাইরন, আমরা কোনো দোষ করছি না ভাই, আমরারে জীবন ভিক্ষা দেও। পরে বাথরুমটা ভাঙ্গিয়া তৈয়া গেছে গিয়ে, এরপরে আইসি গড় আইয়া দেখে যা যাবত আমার স্বর্ণ পাতি যা আছে ভাই, টাকা পয়সা আমার সব লুটপাট করে এরা লইয়া গেছে কি। আমার এই খালি মনে হইতাছে এরার দৃশ্যগুলা মনে হইতাছে, বোঝা যায় যেমন আমার বাড়ি থাকবার আক্রমণ করে মিছিলের শব্দ আমার কানে বাজতেছে। হামলার ঘটনার পরদিন আজ গ্রামটিতে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তার জন্য পুলিশ এবং র্যাবের 2টি অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। র্যাবের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং গ্রামটির বাসিন্দাদের সাথে কথা বলেছেন। তিনি হামলায় জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়ার ব্যাপারে গ্রামবাসীকে আশ্বাস দিয়েছেন। কিন্তু গ্রামটির কয়েকজন বাসিন্দা বলেছেন, তারা প্রজন্মের পর প্রজন্ম সেখানে বসবাস করছেন, সেখানে এখন নিরাপদ ভবিষ্যৎ নিয়েই তাদের সন্দেহ তৈরি হয়েছে। আমারও কালকে বয়টা লাগিয়ে গেছে গিয়া, আর কোনো কিছু করতে হাসছে না। আমরা এই বুধবারে সকাল 9টার সময় ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। এখন আমাদের বাঁচার ওই একটা কোনো
দেখি না। হয়তো প্রশাসন আমাদেরকে 1 দিন 2 দিন 4 দিন 10 দিন আমাদের দেখে রাখতে পারবে, আমাদের 10 দিন পরে আমাদের অবস্থা বিপন্ন হয়ে যাবে। সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, সেখানে আর কখনো যাতে হামলার ঘটনা না ঘটে সেজন্য স্থায়ীভাবে নিরাপত্তার ব্যবস্থা তারা নিচ্ছেন। তবে প্রকাশ্যে শত শত মানুষ হামলা করার পরও জড়িতদের গ্রেপ্তারে কোনো পদক্ষেপ যে দৃশ্যমান নয়, সে ব্যাপারে পুলিশ সুপার মিস্টার রহমানের বক্তব্য হচ্ছে, প্রথমে তারা পরিস্থিতি সামাল দিয়েছেন, এখন আইনগত ব্যবস্থা নিচ্ছেন। যখন শত শত মানুষ একটা ঘটনার সাথে যুক্ত থাকে তখন তো ট্যাকেল দেওয়াটাই হচ্ছে কি যে মূল বিষয় হয়ে যায়, যে যাতে ক্ষতি কম হয় সেই বিষয়টি। তা আমরা সেটা নির্ধারণ করে সবচেয়ে কম ক্ষতিতে কিভাবে বিষয়টি হ্যান্ডেল করা যায় সেটা দেখেছি। এখন স্টেবল হয়ে গেছে, এখন আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কিছু নাম আমরা পেয়েছি, যেহেতু আমি এই মুহূর্তে নামগুলো বলতে চাচ্ছি না। হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের স্ট্যাটাস দেওয়ার কারণেই ঘটনার সূত্রপাত। এখন যারা ঘটনা ঘটিয়েছে তারা তার আদর্শে বিশ্বাসে থাকতে পারে, এই মুহূর্তে এরকম কোনো মন্তব্য করা আমার পক্ষে সম্ভব না। তবে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে হেফাজতে ইসলাম। সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জেহাদি বলেছেন, এই ঘটনায় তাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। এই অভিযোগটার সাথে হেফাজতের কোনো সম্পৃক্ততা নাই। মামুনুল হক সাহেবেরও কোনো সম্পৃক্ততা আছে এটা মনে করি না। এটা বিচ্ছিন্ন ঘটনা, ওখানকার স্থানীয় বিষয়। এদিকে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গ্রামটির যে যুবককে 2 দিন আগে আটক করা হয়েছে, সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো মামলা হয়নি। তবে পুলিশ বলেছে ঘটনার তদন্ত করা হচ্ছে। শুনছিলেন কাদির কল্লোলের প্রতিবেদন। তিনি এখন আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন। কাদির, এ ঘটনায় নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তো কোনো সংগঠনের পক্ষ থেকে কি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখিয়েছে কিনা? হ্যাঁ, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা একটি বিবৃতি দিয়ে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে সংগঠনটি বলেছে যে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি যখন উদযাপন করা হচ্ছে, সে সময় এ ধরনের হামলার ঘটনা তাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তারা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং তাদের গ্রামটিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। এছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানিয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকেও বক্তব্য দেওয়া হয়েছে। সেখানে দলটির সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বক্তব্য দিয়েছেন বিষয়টা ধরে। তিনি বলেছেন যে ঘটনা ঘটেছে, হামলার যে ঘটনা ঘটেছে সুনামগঞ্জের হিন্দু অধ্যুষিত গ্রামে, সেই ঘটনায় তদন্ত করে দোষীদের চিহ্নিত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জি, ধন্যবাদ কাদির কল্লোল। তিনি বলছিলেন সুনামগঞ্জের ঘটনার সবশেষ খবর। প্রায় 1.5 মাস বিরতি দিয়ে শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। সেখানকার স্বাস্থ্যবিধি কিভাবে মানা হবে, এ নিয়ে সাক্ষাৎকার থাকছে সংবাদের শেষে। এবারে করোনা ভাইরাসের টিকা প্রসঙ্গ। বাংলাদেশে করোনা ভাইরাস প্রতিরোধে গত 7 ফেব্রুয়ারি থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হচ্ছে। পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ইউরোপের কয়েকটি দেশসহ 7টি দেশে এই টিকার প্রয়োগ আপাতত বন্ধ রয়েছে। বাংলাদেশের সামাজিক মাধ্যমে এ বিষয়ে কিছু আলোচনা হলেও যারা টিকা নিতে এসেছেন তাদের মনে এ নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন। ঢাকার একটি টিকা কেন্দ্র ঘুরে দেখা যায় আগ্রহের সাথেই টিকা নিতে এসেছেন অনেকে। তবে অনেকেই টিকা না পেয়ে ফিরে গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে টিকা না পাওয়ার অভিযোগ খতিয়ে দেখা হবে। টিকার যোগানে কোনো সমস্যা নেই। সেরাম ইনস্টিটিউট সময় মতোই টিকা সরবরাহ পাওয়া যাবে বলে আশা করছেন তারা। মুন্নি আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। বৃহস্পতিবার ঘড়িতে দুপুর 12টার কিছু বেশি কড়া রোদ মাথায় নিয়ে রাজধানী ঢাকার মিরপুরে একটি ডেন্টাল কলেজে স্থাপিত করোনা ভাইরাসের টিকাদান কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে অনেকেই এসেছেন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা নিতে। পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে বিশ্বের 7টি দেশে এই টিকার প্রয়োগ আপাতত বন্ধ থাকলেও রাজধানী ঢাকার এই টিকা কেন্দ্রে আসা অনেকেই বলেছেন যে পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি নিয়ে তারা চিন্তিত নন, বরং নিজেদের সুরক্ষার তাগিদেই টিকা নিতে এসেছেন তারা, বলছিলেন সদ্য টিকা নিয়ে বের হওয়া চিত্রা দেওয়ান। সবাই দিচ্ছে টিকা, আমাদের তো 40-এর হয়ে গেছে, বয়স হয়ে গেছে না, সেজন্য আমরা নিজেদের সুরক্ষার জন্য দিচ্ছি টিকা। টিকা নিয়ে বুথ থেকে বের হয়ে একই ধরনের কথা বলেছেন সীমা চক্রবর্তীও। তিনি জানান টিকা নিয়ে মোটেই ভীত নন তিনি। ভয় না পেয়ে এসছি, আমার কোনো ভয়ও লাগেনি। এটা তো ভালোর জন্যই দেওয়া হচ্ছে, আমাদের সুরক্ষার জন্য, সেজন্য আমি কোনো ভয় পাইনি।
প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকা দেওয়ার নিয়ম রয়েছে। তবে বেলা 12:30টার কিছু পরে টিকাদানের এই কেন্দ্রটিতে দেখা যায় টিকা নিতে এসে অনেকেই টিকা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এসএমএস-এর মাধ্যমে আজই টিকা দেওয়ার বার্তা পেলেও শেষ পর্যন্ত টিকা পাননি তারা, যাতে ক্ষুব্ধ হওয়ার কথা জানিয়েছেন মিরপুর 11 নম্বর সেকশন থেকে আসা ইয়াসমিন সুলতানা। ভ্যাকসিন নাই, ভ্যাকসিন শেষ। উইলিংলি আসছি ভ্যাকসিন দিতে, ভয় তো পাই নাই, ভয় পাইলে কি আসতাম। টিকাদান কেন্দ্রটির ভ্যাকসিন কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিকী জানান, প্রতিদিন 600 ডোজ টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে তাদের। সেগুলো শেষ হয়ে গেলে আর দেয়া যায় না। তিনি জানান, এর আগের তারিখে এসএমএস পাওয়ার পরও সেদিন যারা আসেনি তারা আজ আসার কারণে টিকা আগেই শেষ হয়ে গেছে। ফলে অনেকেই টিকা পায়নি। এমন ঘটনা এর আগেও ঘটেছে। তবে আজ যারা টিকা পাননি তারা কাল বা পরে যে কোনো দিন গেলে টিকা পাবেন বলেও জানান আবু বকর সিদ্দিকী। সকাল 9টার মধ্যে সিটি কর্পোরেশন থেকে ভ্যাকসিন আসে 600, এটা যত সময় শেষ হয়ে যায়। যেমন গত পরশুদিন আমরা 3টা পর্যন্ত অপেক্ষা করছি, 600 ভ্যাকসিন শেষ হয়নি। 50 থেকে 56টা ভ্যাকসিন সিটি কর্পোরেশন আবার ফেরত গেছে। আজকে 12:30টার মধ্যে 600 ভ্যাকসিন শেষ। গতদিন যারা আসেনি আজকে আসছে, আসার পরে যার কারণে এই 12:30টায় শেষ হয়ে গেছে, যার কারণে আমরা আর ভ্যাকসিন পরবর্তীতে যারা আসতেছে তাদের দিতে পারতেছি না। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ড নাজমুল ইসলাম বলেন, টিকা দেওয়ার নির্ধারিত তারিখেই টিকা পাওয়ার নিয়ম রয়েছে। এর ব্যতিক্রম হলে সেই অভিযোগটি খতিয়ে দেখবেন তারা। তিনি জানান, প্রতিটি কেন্দ্রে বুথ অনুযায়ী টিকা দেওয়ার একটি সুনির্দিষ্ট মাত্রা রয়েছে। প্রতি বুথে প্রতিদিন 150 জনকে টিকা দেওয়ার নির্দেশনা রয়েছে। সে সংখ্যা অনুযায়ী রেজিস্ট্রেশনকারীদের টিকা দেওয়ার জন্য এসএমএস পাঠানো হয়। কাজেই টিকা না পাওয়ার কোনো কারণ নেই। সেই সাথে সারা দেশে টিকাদান কর্মসূচিতে ধীর গতি আনার মতো কোনো সিদ্ধান্ত তাদের নেই বলেও জানিয়েছেন নাজমুল ইসলাম। তারা তো জানেন যে তাদের আজকে কয়টা ডোজ টিকা আছে, তারা তো অতজন লোককেই ডাকবেন। এটা আমি আজকেই কথা বলবো ডিরেক্টর সাহেবের সঙ্গে, কারণ এটা এই জায়গায় যেন কোনো ব্যত্যয় কিছু না হয়, এটা দেখবো আমরা। আর সারা দেশে স্লো ডাউনের ব্যাপারটা আসলে ওইভাবে আমরা দেখি না। তার কারণ হলো রেজিস্ট্রেশন যে পরিমাণে হবে, প্রতিটা সেন্টার তার টিকা দেবার যে কয়টি টিম আছে সেই টিমের সংখ্যাটা উপরে নির্ভর করে তারা আপনাকে এসএমএসটা দেবে। যদি 10টা টিম থাকে তাহলে 10, 150 মানে 1500কে তারা এসএমএস দেবে। প্রত্যেকটা টিম যেভাবে অ্যাসাইন্ড আছে সে তার ওই ক্যাপাসিটি যেটুকুন ওইটুকুনই দিবে, তার চেয়ে বেশি কিন্তু দিতে পারবে না। এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কেনা টিকা প্রতি মাসে 50 লাখ ডোজ আসার কথা থাকলেও গত ফেব্রুয়ারিতে এসেছে মাত্র 20 লাখ ডোজ। চলতি মাসে এখনও কোনো টিকার চালান আসেনি। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র মিস্টার ইসলাম জানান, টিকা আসার তারিখের বিষয়ে বেক্সিমকো এখনও কিছু জানায়নি। তবে চুক্তি অনুযায়ী ঠিক সময়ে পর্যাপ্ত টিকা পাওয়া যাবে বলে আশাবাদী তারা। এখন পর্যন্ত আমরা জানি যে টিকার চালান আসবে, আমাদেরকে ওরা সময়টা বলে দিলে তখন আমরা বলতে পারবো যে কতখানি এলো, আমরা সেটা তখন আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আমাদের যেটা কেনা টিকা আমরা এক্সপেক্ট করি যে সেটা আমরা আমাদের সময় মতো নিয়ে আমরা আশা করি যে আমরা পাবো। এখন এটা একটা আন্তর্জাতিক চুক্তি এবং এটা মানে বিজনেসের এই জায়গাটাতে সবাই তার নিজের কমিটমেন্টটা ঠিক রাখবে, সেটাই তো সারা দুনিয়াতেই এক্সপেক্ট করা। বাংলাদেশে এখনও পর্যন্ত 45,80,000-এর বেশি মানুষ করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। নিবন্ধন করেছেন প্রায় 60 লাখ মানুষ। মুন্নি আক্তার। এদিকে যুক্তরাজ্যের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই টিকাটির উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউট সময়মতো টিকা দিতে না পারায় এই সংকট দেখা দিতে পারে। তবে ব্রিটেন বলছে, এতে টিকাদান কর্মসূচিতে ধীরগতি এলেও লক্ষ্যমাত্রা থেকে সরে যাওয়ার অবস্থা হবে না। আরও জানাবেন শারমিন রমা। যুক্তরাজ্যে আসন্ন এপ্রিল মাসে কোভিড-19 টিকা সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 50 লাখ ডোজ টিকা এবার ভারত থেকে আসতে বিলম্ব হয়েছে। ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত টিকার চালানটি 4 সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে বলে বিবিসিকে জানানো হয়। হাউজিং সেক্রেটারি রবার্ট জেরিক বলছেন, সরবরাহের এই সমস্যার জন্য একটি কারখানা বা একটি দেশ দায়ী নয়। যদিও ব্রিটেনের স্বাস্থ্য অধিদপ্তর জোর দিয়ে বলছে যে জুলাইয়ের শেষ নাগাদ প্রাপ্তবয়স্ক সবাইকে টিকার প্রথম ডোজ দেওয়ার মতো অবস্থায় তারা এখনও আছে। ইংল্যান্ডের স্বাস্থ্যসেবা বিভাগ বুধবার স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোকে একটি চিঠিতে সতর্ক করে যে এপ্রিল মাসে টিকা সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে।
সিরাম ইনস্টিটিউটের একজন মুখপাত্র বলেছেন, কয়েক সপ্তাহ আগে যুক্তরাজ্যে 50 লাখ ডোজ সরবরাহ করা হয়েছে। বর্তমান পরিস্থিতি এবং ভারতের সরকারি টিকাদান কর্মসূচির প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা আরও টিকা সরবরাহের চেষ্টা করব। বিবিসিকে একটি সূত্র জানিয়েছে যে এসব টিকা সরবরাহের জন্য নির্দিষ্ট কোনো সময় বেঁধে না দেয়া থাকলেও মার্চ মাসের মধ্যে পরবর্তী 50 লাখ টিকা সরবরাহ করা মূল লক্ষ্য ছিল। মিস্টার জেরিক বিবিসিকে বলেছেন যে সামনের সপ্তাহের মধ্যে ব্রিটেনে ভ্যাকসিনের এই সরবরাহ যতটা বাড়তে পারে বলে আমরা মনে করেছিলাম তার চাইতে সরবরাহ কম হয়েছে, তবে আমরা আশা করি এপ্রিল মাসের মধ্যেই এটি আবার বাড়বে। তিনি জানান, ভ্যাকসিন কর্মসূচির গতি কিছুটা কমলেও আমরা যে লক্ষ্য স্থির করেছি সেদিকে আমরা পিছিয়ে নেই। মূলত 15 এপ্রিলের মধ্যে 50 বছরের বেশি বয়সী সব মানুষ এবং জুলাইয়ের শেষের দিকে প্রাপ্তবয়স্ক সবাইকে প্রথম ডোজের টিকা দেওয়ার কথা তিনি নিশ্চিত করেছেন। দ্বিতীয় ডোজের তারিখ যারা পেয়েছেন তারা অন্তত এটুকু আস্থা রাখতে পারেন যে তারা সেটা পাবেন। তিনি বলেন, এপ্রিল মাসটি আলাদা হবে, কারণ এই মাসে মানুষ প্রথম ডোজের বদলে দ্বিতীয় ডোজই বেশি দেবে। রয়্যাল কলেজ অব জিপির চেয়ারম্যান অধ্যাপক মার্টিন মার্শাল বলেছেন, সরবরাহে ঘাটতির এই খবর হতাশাব্যঞ্জক। প্রত্যাশা ছিল এপ্রিল থেকে 50 বছরের কম বয়সীদেরও টিকা কর্মসূচির আওতায় আনা। এখন এই ঘাটতির কারণে মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। শারমিন রমা, আপনারা শুনছেন বিবিসি বাংলা সন্ধ্যার আয়োজন প্রবাহ। সঙ্গে আছি আমি সঞ্জানা চৌধুরী। এবারে সহকর্মী সাইদা আক্তারের কাছ থেকে জেনে নেব বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু খবর। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা আজ কিছু পরের দিকে তাদের তদন্তের ফলাফল জানাবে। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি ইএমএ পরীক্ষা করে দেখছে যে এই টিকা দেওয়ার সাথে রোগীর শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার কোনো সম্পর্ক রয়েছে কিনা। রক্ত জমাট বেঁধে যাওয়ার অভিযোগে 12টির বেশি দেশে ইতিমধ্যেই এই টিকার প্রয়োগ স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েক মিলিয়ন মানুষকে এই টিকা দেওয়া হয়েছে, যার মধ্যে 40টির কম ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ইএমএ জানিয়েছিল তারা টিকা দেওয়ার পর রক্ত জমাট বেঁধে যাওয়ার কোনো প্রমাণ পায়নি। তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি 61 বছর বয়সে মারা গেছেন। দার এস সালামের এক হাসপাতালে বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। দেশটির ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানকে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেছেন, মাগুফুলির মৃত্যুতে 14 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং এ সময় দেশটির পতাকা অর্ধনমিত থাকবে। গত 2 সপ্তাহের বেশি সময় ধরে মাগুফুলিকে জনসমক্ষে দেখা যায়নি এবং তখনই তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। গত সপ্তাহে বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ বলেছিলেন তার কোভিড-19 হয়েছে, কিন্তু সরকার তা স্বীকার করেনি। আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে দেশটির সরকার এবং তালিবান নেতৃবৃন্দ এখন রাশিয়ার রাজধানী মস্কোতে বৈঠক করছেন। মস্কো পৌঁছে আফগান হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের প্রধান আবদুল্লাহ বলেছেন, এই সম্মেলন ফলপ্রসূ হবে বলে তিনি আশা করছেন। এখন তালিবানের সাথে ক্ষমতা ভাগ করে একটি অস্থায়ী সরকার গঠনের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন, কিন্তু আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন কেবলমাত্র নির্বাচিত সরকারের কাছেই তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। চীন এবং পাকিস্তানের প্রতিনিধি উপস্থিত রয়েছেন এই সম্মেলনে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমায় খলিলজাদ 3 দিনের এই সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। শান্তি প্রক্রিয়া চলমান থাকার পরও আফগানিস্তানে নতুন এক হামলায় 4 জন নিহত হয়েছে। কাবুলে রাস্তার ধারে পড়ে থাকা বোমা বিস্ফোরিত হয়ে সরকারি কর্মী বহনকারী একটি বাসের 4 জন যাত্রী নিহত হয়েছেন এবং আরও 14 জন আহত হয়েছেন। অন্য আরেক ঘটনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 9 জন আফগান সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে রকেট হামলা চালানো হয়েছিল বলে স্থানীয় খবরে বলা হচ্ছে। মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ বলছে আটক বেসামরিক নেত্রী অং সান সুচির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করতে তারা প্রস্তুতি নিচ্ছে। একজন প্রখ্যাত ব্যবসায়ী 2018 সালের পর থেকে মিস সুচিকে মোট $5.5 লাখ দিয়েছেন, এরকম এক স্বীকারোক্তি প্রচারের পর রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘোষণা দেওয়া হয়। অং সান সুচির আইনজীবী অভিযোগ অস্বীকার করে বলেছেন, বেশিরভাগ বর্মী নাগরিক তাদেরকে বিশ্বাস করে না। ইতালিতে যারা করোনা ভাইরাসে মারা গেছে তাদের স্মরণে দেশটিতে আজ প্রথমবারের মতো জাতীয় স্মরণ দিবস পালিত হচ্ছে। 1 বছর আগে ছবিতে দেখা গিয়েছিল উত্তরাঞ্চলীয় বেরগামো শহরে সামরিক বাহিনীর ট্রাকে বহু কফিন নিয়ে যাওয়া হচ্ছে। ওই শহরের একটি সমাধি ক্ষেত্রে প্রধানমন্ত্রী মারিও দ্রাগি পুষ্পস্তবক অর্পণ করেছেন। দেশটিতে করোনা ভাইরাসে 1,03,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পালন করা হয়েছে 1 মিনিটের নীরবতা। শুনছিলেন বিশ্ব সংবাদ। এবার খেলার খবর। খেলার খবর পড়ছি রাহেল মাসুদ।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেট শুরু হচ্ছে শনিবার। এই টুর্নামেন্টে নেই নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের বাইরে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান সাব্বির রহমান। নিউজিল্যান্ডের দলে না থাকার আক্ষেপের কথা বিবিসি বাংলাকে বলেন সাব্বির। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের সর্বশেষ সফরে সাব্বির রহমানের একটি সেঞ্চুরি ও 43 রানের একটি ইনিংস আছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে। কিন্তু সাব্বির রহমান এখন জাতীয় দলে নেই। বাংলাদেশের বিভিন্ন জেলায় টুর্নামেন্ট খেলছেন তিনি। সাব্বির বলেন, বিভিন্ন জেলায় ক্রিকেট খেলায় তার বিভিন্ন কন্ডিশন সম্পর্কে একটা ধারণা হচ্ছে। সাব্বির বলেন, কোথাও বল উঁচু হচ্ছে, কোথাও নিচু হচ্ছে। সব উইকেট আমাকে তো সব উইকেটে খেলতে হয়। কোন উইকেটে খেলা হচ্ছে, কোন জায়গায় আমি খেলতে যাচ্ছি সোনারগাঁয়, কোন জায়গায় খেলতেছে মাগুরা, কোন জায়গায় ময়মনসিংহ খেলছি। আমি কিন্তু সব উইকেটে একটা এক্সপিরিয়েন্স আমার কাছে গেদার হয়েছে। মানে বাংলাদেশে যদি বলতে পারেন যে সব উইকেটে খেলার যদি গেদার একটা এক্সপিরিয়েন্স করতে হয়, আমি সব উইকেটে খেলা এক্সপিরিয়েন্স নিই। কখনো বল ডাউন হয়েছে সে উইকেটে খেলেছি, কোনোভাবে কোনো উইকেটে আবার বল উঁচু হচ্ছে সে উইকেটে খেলেছি। তো আমি জাস্ট যে কটা ম্যাচের বাইরে খেলেছি সেটা আমার একটাই মাত্র প্ল্যান যে আমি আমার উইকেট গুলো যেন মানে ওখানে টেম্পারমেন্ট যেন সব ঠিক থাকে, আমি যেন ম্যাচিউর হতে পারি, ওখানে ম্যাচ ফিনিশ করতে পারি। আমার আস্তে মানে আমি চিন্তা করি ছোট থেকে বড় হই না কেন, আমি ছোট থেকে আবার বড় হচ্ছি, সমস্যা নাই। বাট আমার খেলাগুলো সবই একই রকম খেলা ছিল। যে উইকেটই হোক না কেন আমাকে টিমকে জিতাতে হবে, আমাকে ফিনিশ করতে হবে, এটা আমার একটা প্ল্যান ছিল। কিন্তু সাব্বির যখন শেষ পেশাদার ক্রিকেট ম্যাচ খেলেন সেই প্রেসিডেন্টস কাপে 5 ম্যাচে মোট রান করেন 39। আবার বঙ্গবন্ধু টি-20 কাপে 7 ম্যাচ খেলে 106 রান তোলেন সাব্বির রহমান। 2019 সালের শ্রীলঙ্কা সিরিজের পর আর ওয়ানডে এবং আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-20 সিরিজের পর আর টি-20 দলে জায়গা হয়নি। ঠিক কী কারণে ফর্মহীনতায় ভুগছেন সাব্বির রহমান? আসলে লাস্ট 3টা ম্যাচ আমি খেলছি শ্রীলঙ্কার সাথে, ওখানে 60 করেছি আমি, হয়তো একটা রান আউট হয়ে গেছি। ওই হিসাব করে যদি আমাকে ওয়ানডে টিম থেকে যদি না রাখা হয় তাহলে হয়তো বা এটা আমি একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। বাট ওই পর থেকে ওয়ানডে খেলা হয় না, অনেক কম ওয়ানডে ম্যাচ হয়েছে। ওই হিসাব করে আমি টি-20 ম্যাচ খেলেছি। টি-20তে আমি হয়তো অফ ফর্মে ছিলাম, অফ ফর্ম হিসাবেই আমাকে ওয়ানডে টিম থেকে বাদ দেওয়া হয়েছে। আই থিঙ্ক আমার কাছে মনে হয় ওনারা যা ভালো মনে করে করছে আর কি। তো আমার কাছে মনে হয় যে ওয়ানডে ফরম্যাট আলাদা, টি-20 ফরম্যাট আলাদা, টেস্ট ফরম্যাট আলাদা। তো 3টা ফরম্যাটই কিন্তু বাংলাদেশের 3টা ফরম্যাটই আলাদা আলাদা ফরম্যাট। তো 3টা মাইন্ডসেট লাগে। তো আমার কাছে মনে হয় 3টে ওয়ানডে খেলার পর আমি টি-20 খেলছি অনেক কটা ম্যাচ, হয়তো বা বিসিবি বা যারা সিলেক্ট আছে তারা মনে করছে যে টি-20তে অফ ফর্ম আছে, হয়তো ওয়ানডেতে উনি অ্যাভেলেবেল না। নিউজিল্যান্ডে টি-20 সিরিজে থাকছেন না তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক দেশে ফিরবেন ওয়ানডে সিরিজ খেলেই। ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে বিরতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। ওয়ানডে সিরিজের আগে বৃহস্পতিবার অর্থাৎ আজ ডানেডিন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম জানান, নিউজিল্যান্ড যাওয়ার আগেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তামিম। ওদিকে আজ রাতে রয়েছে ইউরোপা লিগের খেলা, যেখানে এসি মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত 2টায়। এর আগে প্রথম লেগে 1-1 সমতায় ছিল, তবে এসি মিলানের খাতায় আছে একটি অ্যাওয়ে গোল। আজ দলে ফিরতে পারেন মিলানের স্ট্রাইকার জলাতান ইব্রাহিমোভিচ। ওদিকে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে 7 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব চেলসি। রাহান মাসুদের কাছে শুনছিলেন খেলার খবর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের সফররত প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহের মধ্যকার বৈঠকে আজ মৎস্য খাতে সহযোগিতার বিষয়ে সহ 4টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই বিষয়ে জানতে দুদেশের আনুষ্ঠানিক বৈঠকে কয়টি সমঝোতা স্বাক্ষর হয়েছে সেই বিষয়ে জানতে কথা বলেছিলাম রাকিব হাসনাতের সঙ্গে। আসলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠকের পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে গণমাধ্যমকে যা জানানো হয়েছে তাতে বলা হয়েছে যে দুই দেশ নিজেদের মধ্যকার ব্যবসা বাণিজ্য বৃদ্ধির জন্য অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করতে সম্মত হয়েছে। মূলত বাংলাদেশের তরফ থেকে প্রস্তাবটি দেওয়া হয়েছিল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট নিকট ভবিষ্যতে চুক্তি স্বাক্ষরিত হবে বলে তখন আশা প্রকাশ করেন। এছাড়া এই বৈঠকে মৎস্য ও সাংস্কৃতিক সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে 4টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এগুলি হলো সমন্বিত সহযোগিতার লক্ষ্যে একটি যৌথ কমিশন গঠনের জন্য দ্বিপাক্ষিক ফরেন অফিস কনসালটেশনের উপর সমঝোতা স্মারক একটি, মৎস্য ও সামুদ্রিক মৎস্য আহরণের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক এবং 2022 থেকে 2025 সাল পর্যন্ত সাংস্কৃতিক বিনিময়ের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া এই বৈঠকে রোহিঙ্গা ইস্যুটাও কিন্তু এসেছে, যেখানে মালদ্বীপের প্রেসিডেন্ট বলেছেন যে রোহিঙ্গাদের অধিকার সুরক্ষায় তারাও আন্তর্জাতিক বিচার আদালতে বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে চান। কিন্তু অনেকদিন ধরেই দুদেশের মধ্যকার সরাসরি বিমান ও জাহাজ চলাচলের প্রয়োজনীয়তা নিয়ে দুপক্ষ থেকেই বলা হয়েছে। এসব বিষয় কি আলোচনায় এসছে? আপনি ঠিকই বলেছেন, অনেকদিন ধরেই দুদেশের মধ্যে এসব বিষয় নিয়ে কথা হচ্ছিল।
আজকের এই শীর্ষ বৈঠকেও এ বিষয়টি এসেছে এবং দুনেতাই বাংলাদেশের 3টি সমুদ্র বন্দরের সাথে মালদ্বীপের রাজধানী মালের সরাসরি বাণিজ্যিক জাহাজ চলাচলের বিষয়ে একমত হয়েছেন। যদিও পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে শীর্ষ বৈঠকে দুদেশের মধ্যে সরাসরি জাহাজ ও বিমান চলাচলের সিদ্ধান্ত হয়েছে। তবে এইসব বিষয়ে কিভাবে কাজ হবে বা কিভাবে দুদেশের মধ্যে এই জাহাজ বিমান চলাচল প্রতিষ্ঠিত হবে তা নিয়ে পরবর্তীতে কর্মকর্তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। মৎস্য খাতে সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারকের কথা বলছিলেন, তো ওই সমঝোতা স্মারকে আসলে কি বলা হয়েছে? এই সমঝোতা স্মারকে আসলে বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যকার মৎস্য আহরণ, মৎস্য বিষয়ে গবেষণা এরকম নানা বিষয় উঠে এসেছে। বিশেষ করে গভীর সমুদ্রে বাংলাদেশের যে টেরিটরি বা বাংলাদেশের যেখানে গভীর সমুদ্র আছে, সেই বাংলাদেশের গভীর সমুদ্রে টুনা জাতীয় মাছ ধরার বিষয়ে একটা অ্যাসেসমেন্ট হবে এবং মালদ্বীপ তাতে সহায়তা করবে। এবং যদি এই অ্যাসেসমেন্টের পর দেখা যায় যে বাংলাদেশ এই টুনা জাতীয় মাছ ধরে লাভবান হবে, তাহলে এটি কিভাবে আহরণ করা যেতে পারে বা কিভাবে করলে ভালো হবে বাংলাদেশের জন্য, এসব বিষয়ে মালদ্বীপ সহযোগিতা করবে। এছাড়া বাংলাদেশি উপকূলে অ্যাকোয়াকালচার এই বিষয়টি তো মালদ্বীপ সহযোগিতা করবে। আর দুদেশের মধ্যে একটা যৌথ রিসার্চ টিম হবে যারা যৌথভাবে গবেষণা করবে দুদেশের মৎস্য সম্পদ এবং এগুলো সম্পর্কে তথ্য বিনিময় হবে। বিশেষ করে অবৈধ যে মাছ ধরা বা অবৈধ ফিশিং যেটাকে বলা হয় সে সম্পর্কে দুদেশ কিভাবে ট্যাকেল করতে পারে, সমস্যাগুলো কিভাবে মোকাবেলা করতে পারে, সেক্ষেত্রেও পরস্পরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে। আর একটি আছে যে গভীর সমুদ্র বন্দরে মাছ ধরার ক্ষেত্রে কী ধরনের ভেসেল ব্যবহার করা হবে এবং মালদ্বীপ দীর্ঘদিন ধরে এসব বিষয়ে খুব অভিজ্ঞ আমরা সবাই জানি, এবং সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশ কিভাবে লাভবান হতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে এবং সমঝোতা স্মারকে এই বিষয়গুলো আছে। তবে সঞ্জানা, মনে রাখতে হবে যে আলোচনা আসলে এখান থেকে শুরু। সমঝোতা স্মারক মানে আলোচনার টেবিলে বিষয়গুলো আসলো। এখন প্রতিটি বিষয় নিয়ে যখনই বাংলাদেশ এবং মালদ্বীপ কাজ করবে তখন তাদের মধ্যে কিন্তু আলাদা করে চুক্তি হতে হবে। এবং কর্মকর্তারা যেটি বলছেন যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে এসব বিষয়ে কাজ করার জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরির একটি সুযোগ তৈরি হয়েছে, বলছিলেন রাকিব হাসনাত। এবারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং টপিকগুলো জানাবেন আফরোজা নীলা এবং নাগিব বাহার। ধন্যবাদ সঞ্জানা। সোশ্যাল মিডিয়ায় আজ বেশ কয়েকটি বিষয় আলোচনায় আছে, সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, আর সাথে আছি আমি নাগিব বাহার। নীলা, গতকালকের মতো আজও কিন্তু সুনামগঞ্জে হামলার বিষয়টি আলোচনায় রয়েছে। বিশেষ করে গ্রামটিতে হামলার ঘটনার একদিন পরেও যে কোনো মামলা হয়নি ও কাউকে গ্রেফতার করা যায়নি, সেটা নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। যেমন মোহাম্মদ বনফুল নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছে, মামলা হওয়া দরকার, সঠিক ব্যবস্থা হওয়া দরকার, তা না হলে ভবিষ্যতে আরও বিগড়ে যাবে। জসিমউদ্দিন লিখেছেন, তীব্র প্রতিবাদ জানাচ্ছি, দোষীদের বিরুদ্ধে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। আর সানজিদা ইসলাম লিখেছেন, ধর্মীয় পোস্ট উস্কানিমূলক দেয়া থেকে বিরত থাকুন, আপনি যে ধর্ম করুন না কেন তা নিয়েই থাকুন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উত্তম নয়। বর্ণি নামে একজন মন্তব্য করেছেন, খুবই দুঃখজনক ঘটনা, এ ঘটনা মানে আমাদের নিজেদেরকে অবমাননা করা। এই বাংলাদেশ আমরা চাই না। সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোন দেশে কি হলো সেটা দিয়ে যারা এই দেশের অমানবিক অপরাধকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করে তারা আসলে মূর্খ। অপরাধ দিয়ে অপরাধ জাস্টিফাই করা যায় না। আর ফারজানা ইয়াসমিন মনির মন্তব্য, আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার কারণেই এসব ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এই বিষয় নিয়ে সজল রায়ের মন্তব্য, দিনে দিনে আমাদের কি হয়ে যাচ্ছে, আমরা মানুষ হয়েও সুন্দর মানসিকতা হৃদয়ে ধারণ করতে পারছি না, তাহলে কি আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলছি? এদিকে একটি ছবিও কিন্তু ফেসবুকে অনেকে শেয়ার করছেন। রাজশাহীর তানোরে গত 16 মার্চ যে বিমানটি ভূমিতে আছড়ে পড়েছিল সেটা দেখতে ভিড় করছিল মানুষ, আর এর আশেপাশে ভাসমান দোকানও গড়ে উঠেছিল। মানুষ বাদাম কিনছে আর বিমান দেখছে, এরকম ক্যাপশনে ছবিটি কিন্তু ফেসবুকে ছড়িয়ে পড়ে আগে। এবং অধিকাংশ মানুষই আসলে সেটি নিয়ে বেশ ব্যঙ্গাত্মক কমেন্ট করছে এবং পোস্ট করছে, যদিও গতকাল রাতেই বিমানটি ওই ক্ষেত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তো এই বিষয়ে বিভিন্ন ধরনের মন্তব্য এসেছে। যেমন আশিক চৌধুরী মন্তব্য করেছে, বিমানটি আলু খেতে স্থায়ীভাবে রাখা উচিত ছিল, আলু ক্ষেতের বদলে পর্যটন কেন্দ্র হয়ে পরিণত হতো ক্ষেতটি, অনেক মানুষের কর্মসংস্থানও হতো। মনির হোসেন মনির লিখেছেন, যে বিমান গর্বের সঙ্গে আকাশে উঠত আজ সে ট্রাকের ওপর, একেই বলে ভাগ্যের পরিহাস। অন্যদিকে অধরা জামান নামে একজনের মন্তব্য, ওই বিমানটা সহ আরও কয়েকটা বিমান ওখানে উল্টে রাখলেই হয়, এতে মানুষের ঘুরতে যাওয়ার একটি জায়গা হবে এবং খাবার বিক্রি করা লোকজনেরও কর্মসংস্থান হবে। এটা লিখে তিনি হাসির ইমোজি ব্যবহার করেছেন। হুমায়ুন কবির হৃদয়ের মন্তব্য, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, প্লেন পড়েছে সেখানেও দোকান দিয়ে ব্যবসা করছে,
এইচ কে রাসেল বলছেন কোটি টাকার বিমান লাখ টাকার ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে। আর জাহাঙ্গীর আলমের মন্তব্য, সময় এবং সুযোগের সদ্ব্যবহার বাঙালি করতে জানে। আর মোহাম্মদ স্বপন লিখেছেন, এই জায়গা থেকে শিক্ষা নিয়ে কিছু বিনোদন কেন্দ্র বানানো দরকার। পর্যটন কেন্দ্রগুলোতে সরকারের একটু নজর দেওয়া দরকার। ওই এলাকায় ভালো কোনো পর্যটন স্থান থাকলে মানুষ হয়তো বা বিমানটি দেখার জন্য যেত না। এসবই আসলে ছিল আমাদের সোশ্যাল মিডিয়ার আজকের আপডেট। ধন্যবাদ সাথে থাকার জন্য। বিবিসি প্রবাহে শেষ পর্যায়ে চলে এসেছি। অমর একুশে গ্রন্থমেলার স্বাস্থ্যবিধি নিয়ে করা সাক্ষাৎকারটি শুনবেন আমাদের পরবর্তী আয়োজন পরিক্রমায়। প্রচারিত হবে বাংলাদেশ সময়ে রাত 10:30টায়। সেটি শোনার আমন্ত্রণ জানিয়ে প্রবাহ থেকে এখন বিদায় নিচ্ছি আমি সঞ্জানা চৌধুরী।